আসসালামু আলাইকুম। আহ, অনেকদিন পরে লাইভে আসলাম। আমার কাছে মনে হচ্ছে যে বর্তমান যে দেশের যে রাজনৈতিক পরিস্থিতিটা আছে, স্পেশালি আমি যেটা দেখলাম গতকালকে, আহ, যে গণভোট এবং গণভোট অধ্যাদেশ যেটা আছে, এটাকে সরকার নাকি এটা বাতিল করবে। আমার মনে হয় এটা নিয়ে কিছু কথা বলা উচিত। এর সাথেও আরও দেখলাম যে আহ, গুম খুন, এটা নিয়ে 2025-এর যে তত্ত্বাবধায়ক সরকার যে আহ, যে অর্ডিন্যান্সটা জারি করেছে এটাও বাতিল। আবার ব্যারিস্টার রুহুল কুদ্দুস উনি আবার বলল যে তত্ত্বাবধায়ক সরকারের সমস্ত অধ্যাদেশ নিতে রাজি না, এই বিয়া বাধ্য না সরকার। হ্যাঁ, পার্শিয়ালি হি কারেক্ট। বাট প্রথমেই আসি হচ্ছে গণভোট। আমার কথা হচ্ছে যে গণভোট, আমি আগেই বলিনি আমি কোনো সংবিধান বিশেষজ্ঞ না। আমি দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমার যে স্পেশালিটি আছে সিকিউরিটি অ্যান্ড আদার, ওগুলোর ব্যাপারে আমি জেনে বুঝে কথা বলি। এখানে আমি যেটা পাবলিক নলেজ, যেটা আমি বিভিন্ন ওপেন মিডিয়াতে পড়ে যেটুকু বুঝি সে তার কথা বলবো। গণতন্ত্রকে আমি যেভাবে বুঝি সেটা হচ্ছে জনগণ মানে হচ্ছে গণতন্ত্র মানে হচ্ছে জনগণ যেটা রায় দিবে, জনগণের রায়টাই হচ্ছে গণতন্ত্র। এখন এই যে গণভোট যেটা হয়েছে এটা আহ, জনগণের রায়। 70% লোক হা ভোট দিয়েছে। আচ্ছা, এখন 70% লোক হা ভোট দিয়েছে, এর মানে কিন্তু 30% লোক না ভোট দিয়েছে তা না। না ভোট দিয়েছে একটা পার্সেন্টেজ, এরপরে যারা ভোট দেয়নি তাদেরও একটা হচ্ছে হ্যাঁ ভোটের পক্ষে। সো আমরা যদি দেখি, মোট কথা হচ্ছে একটা ভোট হয়ে যাওয়ার পরে আমাকে ধরে নিতে হবে 100% লোক অ্যাকচুয়ালি হা ভোট দিয়েছে এবং এটাকে মেনে নিতে হবে। যেমন আমি বলি বিএনপি এখন 50% বোধহয়, আমার এক্স্যাক্টলি নেই, ভুল হতে পারে, ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। এর মানে ওই 50%-এর প্রধানমন্ত্রী তো তারেক রহমান না, 100%-এর প্রধানমন্ত্রী তারেক রহমান। সো 70% ভোট বাংলাদেশিরা যেটা দিয়ে যে রায়টা দিয়েছে, ওইটা আইনের মার পেছে বিএনপি অ্যাকসেপ্ট করবে না, এটা হতে পারে না। আমি যেটা বুঝি আইনের মার পেছে, এই এখন মনে করেন যেটা হয়, একটা ভোট হলো সবাই আবার আদালতে যায়, এটা আমেরিকাতেও হয়, ট্রাম্পের ইয়ার সময় হয়েছে যে আদালতের মধ্যে যায়। এই একটা জিনিস, আদালত এটার উপরে রায় নিতে পারবে না, কারণ আদালত এই 70% লোকের ভোট নিতে পারবে না, মানে স্বাক্ষর নিতে পারবে না। সো দিস ইজ দ্য ফাইনাল। এবং এই ফাইনাল যে জনগণের রায়, এইটার বিরুদ্ধে যদি যায় তাহলে বিএনপি উইল গো হেডিং টুয়ার্ডস এ ক্রাইসিস। এবং এটা নিয়ে যে বিরোধী দলরা যে আন্দোলনের কথা বলছে, সে আন্দোলনের আমি বাংলাদেশের নাগরিক হিসেবে পূর্ণ সমর্থন করব। এখন আসে আরেকটা দিক। আমরা তো আমি অনেক সময় বলছি যে আমি প্রেসিডেন্ট জিয়ার গ্রেট ফ্যান, ম্যাডাম খালেদা জিয়ার গ্রেট ফ্যান, কিন্তু আমি কিন্তু এখনো তারেক জিয়ার গ্রেট ফ্যান হতে পারি নাই। আমি চাই, কেন পারি নাই এইটা ব্যাখ্যা করি। প্রেসিডেন্ট জিয়ার তার কার্যক্রম নিয়ে কথা বলার কোনো কিছু নাই, সবাই আমরা জানি, দেশের জনগণ জানে, ম্যাডাম খালেদা জিয়ারটা জানে। তারেক রহমানকে আমরা দেখলাম নির্বাচনের আগে বলতেছে আপনারা হা ভোট দিবেন। এই হা ভোট দিলে সংবিধান সংশোধন হবে, কি বলে, এখানে কি বলে সংস্কার হবে এবং ব্লা 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 4টা পয়েন্টে আমরা সবাই সাক্ষ্য দিয়েছে এবং তারেক জিয়া নিজে বলেছে আমরা দিব। এখন তারেক জিয়া এখন নির্বাচনের পরে বলতেছে যে আমরা এটা মানি না। এর মানে কি? এটা কি নেতৃত্বের গুণাবলীর মধ্যে এটা পড়ে? আপনি একটা কথা বললেন, আমার ভোটটা নিলেন, ভোটটা নিয়ে এখন বলতেছেন আমি তো মানে আই এম অ্যাশেমড অফ হি ইজ এ সন অফ জেনারেল জিয়া, সন অফ খালেদা জিয়া, গ্রেট দুজন লিডারের ছেলে হয়ে উনি জনগণের সাথে প্রথমেই প্রতারণা দিয়ে শুরু করছে। এটা প্রতারণা, জনগণের সাথে প্রতারণা। এইটা উনাকে মানতে হবে। আমার ধারণা যে উনার যে অ্যাডভাইজার গ্রুপটা আছে, দে আর কন্ট্রোল বাই ইন্ডিয়া, আমরা যেটা আগে থেকে ইয়া করছিলাম। এখন আপনি হিসাব করে দেখেন কোন কোন জিনিস ভারতের অপছন্দ হবে। এই যে গুম কমিশন নিয়ে যে গুম অধ্যাদেশ যেটা হয়েছে, এটা তো ভারতের পছন্দ করার কথা না, তাই না? উনি বলতে সেটা বাতিল হয়ে যাবে। কেন বাতিল হয়ে যাবে? কারণ সেনাবাহিনী, প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলার একদল লোক এই গুমের সাথে জড়িত ছিল। বিএনপি আপনারা কি চান আপনাদের যে নেতাকর্মী আছে গ্রাউন্ড লেভেলে, প্রচুর নেতাকর্মী
প্রসিকিউটেড হয়েছে এদের মাধ্যমে। সো আপনি গুম কমিশন নিয়ে কাজ করতে চান না, কার স্বার্থে? কার স্বার্থে? আমি যেটা ভেবেছিলাম যে তত্ত্বাবধায়ক সরকারের সময়, মানে প্রফেসর ইউনুস সরকারের সময় প্রফেসর ইউনুস পুরোপুরি দেশের কন্ট্রোল নিতে পারেন নাই। এখানে দুইটা প্যারালাল সরকার চলছে, একটা হচ্ছে প্রফেসর ইউনুসের সরকার, আর একটা হচ্ছে জেনারেল ওয়াকারের সরকার। সো জেনারেল ওয়াকারের সরকারের সময় জেনারেল ওয়াকার এই যে 15 জন অফিসার যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে চাকুরিতে বহাল রেখে তাদেরকে 5 স্টার অ্যাকোমোডেশনে রাখছে ক্যান্টনমেন্টের ভিতরে। আমি তো ভেবেছিলাম যে বিএনপি আসার সাথে সাথেই তো এটাকে ক্যান্সেল করে দেওয়ার কথা বলবে এবং এই অফিসারদেরকে চাকরিচ্যুত করতে বলে। কেন? ইট ইজ এ হিস্ট্রিক্যাল, এটা হিস্ট্রিতে একটা নজিরবিহীন যে যাদের এগেনস্টে ক্রিমিনাল কোর্টে মামলা আছে স্টিল দে আর সার্ভিং। অ্যাবসার্ড। কারণ এরাই সবাই ছিল ভারত এবং আওয়ামী লীগের দালাল, জেনারেল ওয়াকার থেকে শুরু করে ওই যে 15 জন অফিসার। কিন্তু তাদেরকে কিন্তু কিচ্ছু করলো না, তারা এখনো আছে, মানে জেনারেল ওয়াকারের শাসনটা এখনো আছে, তাই তো? নাকি বিএনপি পাওয়ারে আছে? বিএনপি তো পাওয়ারে আছে কেন? জেনারেল ওয়াকারের ব্যাকগ্রাউন্ডের স্ট্রেংথ কি? আওয়ামী লীগ এবং ইন্ডিয়া। সো এটা তো আমি ক্লিয়ারলি বুঝতেছি যে তাদের পাওয়ারের কাছে হয় নতজানু হয়ে আছে প্রফেসর তারেক রহমান, আদারওয়াইজ তাদের তো উচিত ছিল যে এই 15 জন অফিসারকে উঠেই তাদেরকে চাকরিচ্যুত করা এবং জেলখানায় পাঠানো। আমি ইতিহাস থেকে জানি এটা যে কোনো অফিসারের এগেনস্টে, সার্ভিং অফিসার এগেনস্টে যদি আদালতে দুর্নীতির মামলা হয়, আমরা জাস্ট জেনারেল এরশাদের পতনের পর আমরা কমিশন পাওয়া, তখন জেনারেল ওয়াহিদ ছিল একজন, তার কিছু দুর্নীতির মামলায় তার যে হয়েছে সাথে সাথে চাকরিচ্যুত এবং সাথে সাথে পুলিশ অ্যারেস্ট। আমার একজন অধিনায়ক ছিলেন যিনি প্রেসিডেন্ট জিয়া হত্যার সময় বিবিআরসিতে কর্মরত ছিলেন। যেই মামলা হয়েছে সাথে সাথে উনি চাকরিচ্যুত অ্যান্ড অ্যারেস্টেড। আর এখন আমরা দেখতেছি যে তাদের এগেনস্টে ক্রিমিনাল কোর্টে গুম খুনের মতো, এবং আমি নিজে ইয়ার সাথে কথা বলছি, তাজুল, প্রসিকিউটর যে ব্যারিস্টার তাজুল ভাই ছিলেন, দে আর হ্যাভিং 100% এভিডেন্স। এটার পরে তারা এখনো চাকরিতে আছে। আরেকটা উদাহরণ দিই, আমরা 5ই আগস্টের আগে আমি নিজেই বলেছিলাম এবং বিভিন্ন সোর্স থেকে আরো বিভিন্ন লোকজন বলেছে, সেটা হচ্ছে জেনারেল শাহিন, লেফটেন্যান্ট জেনারেল শাহিন, যিনি 5ই আগস্টের আগে অজিত দোভালের সাথে তার টেক্সট মেসেজ আদান প্রদান হয়েছে, কথা হয়েছে যে জেনারেল ওয়াকার এই আন্দোলন দমন করতে পারবে না, আমাকে সেনাপ্রধান বানান, আমি আন্দোলন দমন করব। দেন জেনারেল ওয়াকার তাকে ডেকে নিয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করার কি হয়েছে, ওনাকে সিজেএস থেকে, চিফ অফ জেনারেল স্টাফ থেকে নিয়ে এনডিসিতে পাঠাই দিছে। কারণ কি? জেনারেল ওয়াকারও ইন্ডিয়ান ব্যাকগ্রাউন্ড এবং উনিও ইন্ডিয়ান ব্যাকগ্রাউন্ড, এই জন্য করতে পারে। এখন তো এটার সময়, এখন তো তারেক রহমানের তো আর কোনো ভারতীয় হেজিমনির কাছে বোর্ড ডাউন করার কথা না। আরেকটা জিনিস বলি, আমরা এতদিন ধরে বলে আসতেছি যে ভারতীয় হেজিমনি আমাদের সেনাবাহিনীতে, আমাদের গোয়েন্দা সংস্থাগুলোতে আছে। আমি নিজে ভিডিও শেয়ার করেছি ক্যান্টনমেন্ট থেকে 7ই আগস্ট 253 জন ভারতীয় নাগরিক ফ্যামিলি সহ আর্মির গাড়িতে করে গিয়েছে হচ্ছে এয়ারপোর্টে, এবং ওখান থেকে এই ভারতীয় মেইন স্ট্রিম মিডিয়া হয়েছে, ভারতীয় প্লেন এসে ওদেরকে নিয়ে গেছে। ভাই, এটা নিয়ে আপনি ইনভেস্টিগেশন করবেন না? বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে কারা কারা কি বলে ভারতীয় সাথে কানেক্টেড, আপনারা বের করবেন না? বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবেন না? আমি যখন সেনাবাহিনীতে ছিলাম, কর্নেল ইমরান ইবনে রৌফ রিসেন্টলি রিটায়ার করছে, আমার কাছে বলছে যে তার ভারতীয় কানেকশন আছে। আমার কাছে বলছে বিকজ তার সাথে জিয়ার, সে বেশি দূর যাইতে পারে না কারণ আমার প্রশ্ন জিয়ার সাথে তার একটা মানে লাগালাগি ছিল, তার সম্বন্ধে যেতে পারে। সে প্রাউডলি বলছে তখন এই জিনিসটা ঘোষণা করা যে আমার সাথে ইন্ডিয়ান কানেকশন, মানে সে নিজেকে প্রাউড ফিল করতো যে ভারতের সাথে আমার কানেকশন আছে। এই যে বাংলাদেশ সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা বা পুলিশের কয়েকজন সদস্য যারা ভারতের সাথে কানেক্ট, আমি তাদের নাম জানি, কিন্তু কেউ ইনভেস্টিগেট করবে না। আপনাদের তো উচিত এই জিনিসটা ইনভেস্টিগেট করা। এই যে বিএনপি সরকার, আমি যদি মনে করে থাকি যে ভারতের প্রেসক্রিপশনে চলতেছে, কেন? আপনিও যদি তাদের রাজি হয়ে থাকেন, কেন রাজি হয়েছেন? কারণ জানেন তাদের কন্ট্রোল আছে সব প্রশাসনের মধ্যে। এই প্রশাসনকে যে ভারতীয় হেজিমনি মুক্ত করার দায়িত্ব কার? আপনার, জনাব তারেক রহমান, আপনার। তা আপনি করতেছেন না কেন? এখন তো আপনার উচিত একটা বড় একটা কমিটি গঠন করা, উচ্চ পর্যায়ের, যে কমিশনটা ভারতীয় যে মূল যেগুলো আছে আমাদের প্রশাসনে, আইন শৃঙ্খলা বের করা। আপনাকে বের করতেছেন কেন? বের করতেছেন না, তার মানে আপনি ভারতের প্রেসক্রিপশনে চলতেছেন। এখনো জেনারেল শাহিন ইজ সার্ভিং
দেয়ার আদার লেফটেন্যান্ট জেনারেল যার ভারতীয় কানেকশন আছে, ভারতীয় নাম্বার অফ টাইম ট্রেনিং গেছে, পিলখানার সময় ঢাকার সিও ছিল, যে কেউ ইনভেস্টিগেট করলে বের করতে পারবে। এখন আসেন হচ্ছে আমরা চাই সব অন্যায়ের বিচার হোক। আমরা রিসেন্টলি কি দেখলাম, জেনারেল মাসুদুদ্দিন চৌধুরী, জেনারেল মামুন খালেদ অ্যারেস্ট হয়েছে, ভেরি গুড। এই দুজন দে আর রিয়েল ক্রিমিনাল, তারা অ্যারেস্ট হয়েছে, আলহামদুলিল্লাহ, গুড। আচ্ছা, 25 ফেব্রুয়ারি যে পিলখানা হত্যাকাণ্ড হচ্ছে, এটা তো কমিশন হয়েছে, সমস্ত কিছু ইনভেস্টিগেশন রিপোর্ট শেষ। এইটার তো সেট আপ আপনি যেটা করতেছেন 111, হ্যাঁ আগে ছিল 111, তারপরে 25 ফেব্রুয়ারি, তারপর হচ্ছে হেফাজত, সবকিছু। বাট আমরা কিন্তু দেখতেছি জিনিসটা অন্যভাবে। আপনি জনাব তারেক রহমান, আপনি হচ্ছেন পুরা দেশের প্রধানমন্ত্রী, শুধু বিএনপির না। সো আপনি এখন যে ইয়াগুলো করতেছেন, যে অ্যারেস্টগুলো করতেছেন, সবাই তো আমরা ধরে নিব যে পিলখানা নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা নাই। আপনি তো নিজের যে যারা বিএনপিকে ইয়ে করেছিল, যারা আপনাকে নির্যাতনের সাথে জড়িত, তাদেরকে আপনি এখানে ধরতেছেন। হ্যাঁ, অবশ্যই এটার বিচার হওয়ার দরকার আছে, কিন্তু আমাদেরকে একটা ফিলিংস দেন যে আপনি বিডিআরের পিলখানারও বিচার করবেন। কিন্তু এতদিন হয়ে গেল, যেটা সেট ইনভেস্টিগেশন হচ্ছে, আপনি কিন্তু এখানে এই ব্যাপারে কিন্তু আপনি কোনো কথা বলেন নাই। আপনি কিন্তু দেশে আসার পরে পিলখানার যারা ভিকটিম তাদের ইয়াতে গেছেন, ওখানে কিন্তু আপনি গিয়ে বলেন না এটার বিচার করবেন, পিলখানার বিচার করবেন, হেফাজতের বিচার করবেন। সো এই বিচারগুলো কারা চায় না? ভারত চায় না। সো আপনি এখন যে যে কাজগুলো করতেছেন, আমরা মামুন খালেদেরটা কেন খুশি কেন? কারণ উনিও পিলখানা ইয়ার সাথে জড়িত। তারপরে আমি একটা ইনফরমেশন পেয়েছিলাম, আমি আর সবাই দেখেছেন, যে হাসান মাসুদ চৌধুরী যিনি সেনাপ্রধান ছিলেন, তার ধরার একটা প্ল্যান ছিল। এবং আমি পোস্ট দেওয়ার পরে এখানে যে পরিমাণ বট কমেন্ট আর বিএনপি লোকের কমেন্ট, এটা কনফার্ম করে যে আসলে তাদের একটা প্ল্যান ছিল। বাট যেহেতু তার পক্ষে একটা জনমত আছে, এই কারণে কিন্তু সরকার এটা থেকে পিছিয়ে গেছে। বাট আমি দেখলাম ডিজিএফআর আরেকজন লেফটেন্যান্ট কর্নেল, স্যারের নামটা ভুলে গেলাম, উনাকে অ্যারেস্ট করা হয়েছে। উনি সম্ভবত নির্যাতনের সাথে জড়িত ছিল কিনা আই এম নট শিওর। বাট আমার কাছে একটাই কোশ্চেন লাগে, সেটা হচ্ছে উনি তো 17 বছরে উনি তো অ্যাকচুয়ালি সাফারার ছিল, আমার যতদূর ধারণা উনি সাফারার ছিল। এবং উনি কোনো ভালো জায়গায় কোনো কিছু, ভালো চাকরি টাকরিও কোনো কিছু করতো না। এবং উনি দেখলাম নিজে একটা চিঠি দিয়েছেন একজন আরেকজন সিনিয়র অফিসার বিএনপির সাথে জড়িত, লেফটেন্যান্ট কর্নেল তৌহিদ, আমি ফেসবুকে দেখলাম যে উনি ইয়াটা বলেছে। বাট আমার ধারণা হচ্ছে যে এইটাও বুঝতে হবে যে জেনারেল মামুন খালেদ ইজ এ ভেরি শুট গাই, এবং মাসুদ্দিন চৌধুরী, এরা চেষ্টা করবে হচ্ছে এই কেসটাকে যত ওয়াইল্ড করা যায়, যত ক্রাইসিস টাইপ করা যায়, যেটা একটা ধোয়াটে সিচুয়েশন কইরা যে বাইচে যাবে। যেমন আই এম শিওর যে যদি জেনারেল হাসান মাসুদ চৌধুরীকে যদি ধরা হইতো, আলহামদুলিল্লাহ হইতো, তাইলে হয়তো কি এই জিনিসটাকে, এটার ক্রেডিবিলিটাকে নষ্ট হইতো, যে এই অ্যারেস্ট করা যে হচ্ছে এটার ক্রেডিবিলিটি। এবং ওইটাই হচ্ছে তাদের মেইন কাজ, যে মূল যারা এটার সাথে জড়িত তাদেরকে বের করে দেওয়ার জন্যই আমি মনে করি যে পরিচালক লেফটেন্যান্ট কর্নেল যাকে ধরা হয়েছে। বাট আমি ওনার ব্যাপারে ডিটেলস যাই না, এটা বিশ্লেষণ করা উচিত। বাট কথা হচ্ছে, আমার একটা ফিলিংস আসছে যে এটা কি প্রতিশোধের রাজনীতি হচ্ছে। কারণ 111 এটার মধ্যে যেটা হচ্ছে, ওইটার মধ্যে ভিকটিম হচ্ছে বিএনপি এবং তারেক রহমান নিজে। অতএব উনারই উচিত ছিল হচ্ছে আগে অন্য বিষয়গুলো ধরে তারপরে এটা ধরা। যেমন পিলখানা ধরলে এমনি জেনারেল মামুন খালেদ ধরা হইতো। সো ফাইনালি আমি অ্যাকচুয়ালি যেটা মনে করি যে বিএনপির এখন উচিত হচ্ছে যে ভারতীয় হেজিমনি যে আমাদের প্রশাসনের ভিতরে এবং সেনাবাহিনীর ভিতরে আছে, এটা বের করা, এটার জন্য একটা কমিশন গঠন করা। আদারওয়াইজ তারা যে এখন ভারতেরও ক্রীড়ানক হিসাবে আছে, এভাবেই রয়ে যাবে দিনের পর দিন। তারাও যখন যাবে, আবার নেক্সট সরকার যখন আসবে, একইভাবে চলে যাবে, একইভাবে। আমরা ভারতীয় হেজিমনি থেকে বের হইতে পারবো না। বিএনপি যতই আমরা বলি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং ফাইনালি আমরা এই বাস্তবতাটা মেনে নিয়েছি, বিএনপি এখন পাওয়ারে। এবং এই হেজিমনি তাকে যদি মনে করে বিএনপি যে হেজিমনি তাকে প্রতিবারই ক্ষমতায় নিয়ে আসবে এবং এভাবেই ভালো, দেন ইটস এ ব্যাড ডিসিশন। এবং জনগণ এটা মানবে না। আমি একটা জিনিস বলি, পাবলিক পারসেপশন যেটা, এটা ফাইনালি অনেক রিসার্চ করে দেখা যাচ্ছে পাবলিক পারসেপশন অ্যাকচুয়ালি অরিজিনাল ট্রুথ হচ্ছে, আমরা এখন বিশ্বাস করি এখনো এই বিএনপি সরকার ভারতের প্রেসক্রিপশনে চলতেছে এবং তার মূল গাইড হচ্ছে শিলং সালাউদ্দিন। এবং আমরা হিস্ট্রিতে দেখলাম প্রথম যে প্রধানমন্ত্রী বর্তমানে প্রতিরক্ষা দেখবে হচ্ছে শিলং সালাউদ্দিন। এটা আপনার কাছে খুব হালকা মনে হয়, হালকা না। যদি ভারতের কোনো এজেন্ডা থাকে, কোনো একটা
এক্সিকিউটিভ কোনো একটা ক্রাইসিস স্বল্প সময়ের জন্য অ্যাপ্রুভ করানোর, দেখবেন তারেক রহমান সিক হয়ে গেছে, বিদেশে চলে গেছে, এই সময়ের মধ্যে শিলং সালাউদ্দিন বাংলাদেশকে একটা বাম্বু দিয়ে দিছে। সার্বভৌমত্ব উইল বি ইন কোয়েশ্চেন। সো এই জিনিসটা আমাদের সিনিয়রদেরকে জানতে হবে, আমাদের প্রশাসনকে জানতে হবে, তারেক রহমানকে জানতে হবে। এবং আমি খুব আপসেট তারেক রহমানের যে অ্যাডভাইজার গ্রুপ আছে তারা অ্যাকচুয়ালি তাকে ভালো মতো গাইড করতেছে না। এবং যদি গণভোটকে তারা শেষ পর্যন্ত মেনে না নেয়, এটার যে আন্দোলন হবে, আন্দোলনকে আমি পূর্ণ সমর্থন করব।